আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাসটি করব। তোমাদের সাথে আমি আছি নাহিদ 24 থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমরা যারা তৃতীয় ক্লাসটি করতেছো তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি করে তারপর তৃতীয় ক্লাসটি করবে, তাহলে তোমাদের অনেক জিনিস বুঝতে সুবিধা হবে। আর ক্লাসগুলো তোমাদের করতে সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে তোমার সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমি পরবর্তীতে একটা ক্লাস নিয়ে তোমাদের বাকি জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা শুরু করি, ক্লাসের মধ্যে অনেক কথা হবে। দেখো, আমরা আমাদের যে দ্বিতীয় ক্লাস সেখানে শেষ করছিলাম যে একটা ইয়ার সেটা লিপ ইয়ার হবে কি না সেটা নির্ণয়ের জন্য যে প্রোগ্রাম এবং ফ্লোচার্ট সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে তোমার কাছে তিনটে সংখ্যা দেওয়া আছে, তো তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রাম বা অ্যালগরিদম ফ্লোচার্ট সেটা আমরা আজকে নির্ণয় করব। দেখো, আমরা শুরু করি। দেখো, এখানে আছে যে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা এখানে বড় দেওয়া আছে, আমরা ছোটও নির্ণয় করতে পারবো। বড়টা বের করতে পারলে অবশ্যই ছোটটা বের করতে পারবো। তাহলে আমরা দেখি অ্যালগরিদমটা দেখি। সহজ। আমি কিন্তু বলছিলাম যে একটা অ্যালগরিদমের অবশ্যই শুরুর ধাপ এবং শেষের ধাপ থাকবে। দেখো, দুইটা কিন্তু আছে, এই দুইটা মাথায় রাখবা, এই দুইটা কিন্তু কমন। তারপরে দেখো আমরা কি করব, আমরা মানে বড় সংখ্যাটা বের করব। সেক্ষেত্রে আমরা কি করব, যে তিনটে সংখ্যার মধ্যে কম্পেয়ার করব, যে প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, প্রথমটার সাথে তৃতীয়টা, এইভাবে আমরা জিনিসগুলোকে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে আমরা সেখান থেকে একটা আউটপুট পাবো যে কোনটা আসলে বড়। দেখো, আমরা প্রথমে কি করছি, ইনপুট নিছি এ বি সি, তিনটি সংখ্যা নিছি। তো আমরা যদি তিনটি সংখ্যা নিই, এ সমান নিলাম 1, বি সমান নিলাম 2 এবং সি সমান নিলাম 3। আমরা তিনটে সংখ্যা নিলাম। এখানে আমরা অ্যালগরিদম লিখতেছি, আমরা এটা প্রোগ্রাম করার জন্য তিনটে সংখ্যা নিলাম। দেখো, তারপরে তৃতীয় ধাপে আমরা কি করছি, যে এ যদি গ্রেটার দেন বি হয়, এই এটা যদি বি এর চেয়ে বড় হয়, এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে 4 নাম্বার ধাপে যায়। কিন্তু এখানে এ কি বি এর চেয়ে বড়? এ কিন্তু বি এর চেয়ে বড় না, এ হইল বি এর চেয়ে ছোট। তাহলে আমাদের কি বলছে, তাহলে আমরা 5 নাম্বার ধাপে যাই। ঠিক আছে, আমরা 5 নাম্বার ধাপে যাই। তাহলে যদি বি যদি সি এর চেয়ে বড় হয়, দেখো কি আছে, বি হইল 2, সি হইল 3। তাইলে এখানে কি বি কি সি এর চেয়ে বড়? না, বি সি এর চেয়ে বড় না। তাহলে যদি বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে আমরা বি প্রদর্শন করব যে বি হইল বড়। কিন্তু এখানে কিন্তু বি কিন্তু সি এর চেয়ে বড় না, তাহলে কে বড়? সি বড়। তাহলে আমরা প্রোগ্রাম শেষে কি করব, সি বড় এটা দেখাবো। এখন দেখো, যদি এখানে যদি আমরা সংখ্যাটা চেঞ্জ করে দেই, এ সমান দিলাম হইল 3, বি সমান দিলাম হইল 2, সি সমান দিলাম হইল 1, তাহলে এক্ষেত্রে তুমি দেখো এখন এ কি বি এর চেয়ে বড়? এই যে দেখো, এ হইল 3, বি হইল 2, তাহলে কি এ হইল বি এর চেয়ে বড়। তাহলে আমাদের কি বলছে, 4 নাম্বার ধাপে যাই। 4 নাম্বার ধাপে যাই, আমরা 4 নাম্বার ধাপে গেলাম। এ কি সি এর চেয়ে বড়? এ কত? 3 আর সি কত? 1। তাহলে কি এ হইল সি এর চেয়ে বড়, তাহলে এ হইল সি এর চেয়ে বড়। তাহলে এ বড় প্রদর্শন হবে এবং 6 নম্বর ধাপে চলে যাবে। তাহলে এ হলো সবচেয়ে বড় এবং 6 নম্বর ধাপে চলে যাবে এবং প্রোগ্রামটা শেষ হবে। বুঝতে পারছো? মানে আমরা তিনটে সংখ্যার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ারের ক্ষেত্রে কি হবে, যে আমরা তিনটে সংখ্যার মধ্যে প্রথমটার সাথে দ্বিতীয়টা, প্রথমটার সাথে তৃতীয়টা, তো এই ক্ষেত্রে যদি প্রথমটা দুইটার থেকে বড় হয় তাহলে অবশ্যই প্রথমটা বড়। এভাবে কম্পেয়ার করে আমরা দেখব। আমরা নিচের দিকে দেখব ফ্লোচার্ট। দেখো, ফ্লোচার্ট দেখলে জিনিসটা তোমরা আরেকটু ক্লিয়ার হবা। দেখো, এখানে দেখো, এই যে শুরু করলাম, আমরা কিন্তু জানি শুরুর ক্ষেত্রে কি উপবৃত্তাকার, উপবৃত্তাকার যে চিহ্ন ইটা আছে, আকৃতিটা আছে, সেটার মধ্যে আমরা শুরু করি। তারপরে আমরা কি করি, এটার মধ্যে আমরা মান নেই, ইনপুট আউটপুট গ্রহণ করি। এই যে দেখো, আমরা এ বি সি তিনটা মান নিছি, তিনটা মান নিলাম। তারপরে তৃতীয় ধাপে আমরা কি করব, যে আমরা মানটা যখন নেওয়া শেষ হয়ে গেছে আমাদের, তারপরে আমরা করব যে তাদের মধ্যে কম্পেয়ার করব। দেখো, এখানে এ আর বি দুইটার মধ্যে কম্পেয়ার করছি আমরা, যে এ কি বি এর চেয়ে বড়? হ্যাঁ, যদি বড় হয় তাহলে আমরা কি করছি, এই ধাপে চলে গেছি। হ্যাঁ, তাহলে তারপরে আমরা কি করব, এ কি সি এর চেয়ে বড়? হ্যাঁ, এ সি এর চেয়ে বড়, তাহলে এ হইল সবচেয়ে বড়। তার মানে কি এ বি এর চেয়েও বড়, এ সি এর চেয়েও বড়, তাহলে এ হইল সবার চেয়ে বড়।
এটা। তারপরে যদি আমরা তারপরে দেখি এ যদি বি এর চেয়ে বড় না হয় তাহলে আমরা কই আসতেছি, এখানে আসতেছি। তখন আমরা চেক করব বি, বি কি সি এর চেয়ে বড়? হ্যাঁ, বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে বি প্রদর্শন হবে, আর বি যদি সি এর চেয়ে বড় না হয় এখানে চলে আসবে, আর এখানেও এ যদি সি এর চেয়ে বড় না হয় এখানে চলে আসবে। তো দুইটা মিলে তখন আমরা সি প্রদর্শন করব। আর এটা হলো সংযোগ, সবগুলা এসে এখানে সংযোগ হয়। আর আমাদের শেষেরটাও হলো উপবৃত্তাকার। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু বলছি যে আমাদের ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের যে আকৃতিগুলো আছে, চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো কিন্তু আমাদের মেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যে অ্যালগরিদমের ক্ষেত্রে, অ্যালগরিদম তুমি তোমার মনের মতো ধাপ আকারে লিখবা, জাস্ট কনসেপ্টটা ঠিক রাখতে হবে যে আমি কোন থেকে কোন জায়গায় যাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। আর যে ফ্লো চার্টটা আছে, এই ফ্লো চার্টের ক্ষেত্রে চিহ্নগুলো মাথায় রাখবা, কোনটার পরে কোনটা আসতেছে, কোন ধাপে কোন চিহ্ন হইতেছে, এই জিনিসটা ঠিকভাবে যদি তোমরা মাথায় রাখতে পারো অবশ্যই তোমরা সুন্দরভাবে পরীক্ষার মধ্যে লিখতে পারবা। দেখো আমরা নিচের দিকে যাই। দেখো এরপরে আমাদের একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেটার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম আমাদের লিখতে হবে। সেটা দেখো কি দেওয়া আছে। দেখো আমাদের দিছে যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট আঁকো। এই যে এরকম ধরো তোমাকে বলা হয়েছে, তোমাকে দেওয়া হয়েছে 50, তোমাকে 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার তোমার যোগফল নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা কী হবে সেটাই আমরা দেখব। দেখো এখানে প্রথমত আমরা অ্যালগরিদমটা দেখি। দেখো আমরা শুরু করলাম, শুরুর ধাপ আর শেষের ধাপ কিন্তু আমরা জানি, হ্যাঁ এটা থাকলো। তারপর থেকে আমরা শুরু করি। দ্বিতীয় ধাপে আমরা কি করতেছি যে n চলকের মান নির্ণয় করি। এখন তোমাকে কতটুক সংখ্যা পর্যন্ত যোগ করতে হবে সেটা কিন্তু তোমাকে এখন মানে বলে দেওয়া হচ্ছে যে n হলো সেই চলকের মান, যে n এর মান যত দেওয়া থাকবে তোমাকে ততটুক সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তো দেখো তারপর তৃতীয়তে আমরা কি করব, আই চলকের মান 1 দ্বারা এবং সাম চলকের মান 0 দ্বারা সূচনা করি। তার মানে কি, আই হলো ইন্ডেক্স, মানে কি প্রথম ইন্ডেক্স, কোন থেকে শুরু করতেছি আমরা 1 থেকে যোগ শুরু করতেছি। তাহলে 1 থেকে আমরা কত পর্যন্ত, n পর্যন্ত যাব। n এর মান ধরো 50, আমি এখানে লিখে একটু বোঝাই তোমাদের। দেখো আমরা আই এর মান নিছি কত 1, আর আমরা n এর মান নিছি কত 50। এই যে এতটুক সংখ্যার আমাদের যোগফল নির্ণয় করতে হবে। এখন প্রথমত আমাদের তো কোনো যোগফল নাই, তার মানে কি সাম সমান 0। তাহলে সাম সমান 0 আমরা এটাকে প্রথমে আমরা ধরে নিব যে সাম সমান 0। তারপরে দেখো 4 নাম্বার ধাপে গিয়ে আমরা কি করব, আমরা 4 নাম্বার ধাপে গিয়ে কন্ডিশন চেক করব যে যদি আই মানে কি, এই যে আমরা যে ইন্ডেক্সটা যাচ্ছি, মানে আমরা যে সংখ্যাটা থেকে আগাচ্ছি সেই সংখ্যাটা যদি আমরা যে সংখ্যাটা নিছি যত দূর পর্যন্ত আমরা যোগ করব সেই সংখ্যাটার চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে আমরা 5 নাম্বার ধাপে যাই, অন্যথায় 7 নাম্বার ধাপে যাই। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটা ঠিক থাকবে, এই যে আই লেস দেন অর ইকুয়াল n, এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত আমাদের ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যোগফল নির্ণয় করব। আর যখন গিয়ে আমাদের এই কন্ডিশনটা ফেল হয়ে যাবে তখন আমরা একদম 7 নাম্বার ধাপে চলে গিয়ে আমরা তার সাম প্রদর্শন করে দিব। দেখো তাহলে এখানে কি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কই যাচ্ছি, 5 নাম্বার ধাপে যাচ্ছি। দেখো এই যে 5 নাম্বার ধাপ, 5 নাম্বার ধাপে আমরা কি করতেছি, সামের মান কত 0, আর তার সাথে আয়ের মান যোগ করতেছি। আয়ের মান কত, এই যে 1, 1-এর পরে আবার কি 2, 2-এর পরে আবার কি 3, 3-এর পরে আবার কি 4, এইভাবে ইন্ডেক্স অনুযায়ী 1 1 করে বাড়তে থাকবে। বাড়ার পরে সর্বশেষে গিয়ে আমরা যদি 50 পর্যন্ত করি তাহলে যখন এখানে n এর মানটা 50 হয়ে গেছে, এটা কি এই আয়ের মানটা 50 হয়ে গেছে, তখন n এর মানও তো 50, তাহলে কি এই জিনিসটা কিন্তু ঠিক আছে কন্ডিশনটা। কিন্তু যখনই আমাদের মানটা 51 হয়ে যাবে, 51, এই 51 কি 50-এর চেয়ে ছোট অথবা সমান না, এটা কিন্তু তখন ফেইল হয়ে যাবে, ফেইলড হবে। তো যখন এটা ফেইলড হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ হবে, তখন আমাদের এই যে আমাদের যে সামের মান সেটা আমাদের দেখাবে। এখানে দেখো আই চলকের মান 1 বৃদ্ধি করি, তার মানে কি বারবার আই চলকের মান, আমি তো প্রথমেই বললাম যে আই চলকের মান 1 1 করে বাড়তে থাকবে, 1 1 করে বাড়তে থাকবে, যতক্ষণ না এই কন্ডিশনটা এক্সিকিউশন ঠিকভাবে হয় ততক্ষণ পর্যন্ত বাড়তেই থাকবে। দেখো আমরা যদি ওইখানে আমরা ইটা দেখি, এই যে আমাদের যে ফ্লো চার্টটা আছে সেটা যদি দেখি তাহলে আরও বুঝতে পারবা। দুইটা
যদি একসাথে একটু বুঝাই তাহলে আর একটু ক্লিয়ার হবা। দেখো প্রথমে তো আমরা শুরু করলাম, এটা তোমরা জানো যে আমরা শুরু করি প্রথমে উপবৃত্তাকার চিহ্ন দিয়ে, তারপরে আমরা ইনপুট নেই, এই যে আমরা ইনপুট নিলাম, তারপরে কি আমরা ডিক্লেয়ার করে দিব এখানে যে আসলে কি কি আমরা নিচ্ছি প্রসেসিং। দেখো আয়ের মান কত, আয়ের মান হইলো 1, সামের মান কত, সামের মান 0, মানে আয়ের মান 1 সামের মান 0, আই 1 থেকে শুরু হচ্ছে, মানে কি আমাদের যোগফলটা 1 থেকে শুরু হচ্ছে। তারপরে দেখো এটা হলো সংযোগ চিহ্ন, এটা আমরা জানি সংযোগ চিহ্ন। তো এখানে আসার পরে দেখো এইখানে কন্ডিশনটা প্রথমে চেক করবে যে আমরা যে আয়ের মান 1 নিছি এটা কি এন এর মানের চেয়ে ছোট অথবা সমান। যদি হ্যাঁ হয় যে সত্য, ইয়েস, এখানে যদি ইয়েস হয় তাহলে কই যাচ্ছে, তাহলে এই সামের মানের সাথে এই যে সামের মান আমরা কত জানি আগে, সাম সমান কত 0, এই সামের সাথে তখন কত যোগ হচ্ছে 1, তাহলে কত হলো 1, তাহলে সামের মান কত হলো 1, তারপরে সামের মান কত হলো 1, এখানে আসলো। তারপরে আয়ের মান আবার 1 বাড়বে, কারণ আমরা তো বলছি যে আয়ের মান 1 করে বাড়তে থাকবে, কারণ আমাদের পৌঁছাতে হবে কত দূর পর্যন্ত, এন এর মান পর্যন্ত। এন এর মান তো আমাদের যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, আমাদের হাজার, শ, লাখ, কোটি পর্যন্ত দিয়ে দিতে পারে, সেটা তো আসলে ইনফিনিটি পর্যন্ত, আমরা তো জানি না কত পর্যন্ত দিব যোগ করতে আমাদের। তাহলে দেখো এখানে আয়ের মান 1 করে বাড়বে, এখানে চলে যাবে, আবার এখানে আয়ের মান কত হলো 1 বাড়লে কত 2, 2 কি এনের যে মান দেওয়া আছে তার চেয়ে ছোট কিনা সেটা চেক করবে, যদি হ্যাঁ সত্য হয় তাহলে এখানে আসবে, আবার সামের সাথে 1 যোগ কত 2 কত হবে 3, এইভাবে চলতেই থাকবে, চলতে চলতে ততক্ষণ পর্যন্ত চলবে যখন এখানে এসে তোমার আয়ের যে মানটা আমরা পাবো সেটা এই যে আমাদের ইটা দেওয়া আছে, কন্ডিশনটা দেওয়া আছে সেটা ফেল করবে, তখন আমরা না হয়ে যাবে। তখন কি করবে, এই যে সামের যে মানটা আমরা পাবো, সর্বশেষ যে সামের মানটা আমরা পাবো, যোগফলটা পাবো, সেটা তখন আমাদের ডিসপ্লেতে প্রদর্শন করবে, আউটপুট হিসেবে দেখাবে। তারপরে কি, তারপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তোমরা যদি জিনিসগুলো বুঝো তাহলে কিন্তু একদম সহজ, মানে পানির মতো, কিন্তু বুঝতে হবে, মুখস্থ করে এগুলা কখনোই পারবা না। দেখো আমরা নিচের দিকে যাই, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব প্রোগ্রামিং, মানে প্রোগ্রাম ডিজাইন মডেল। নিচের দিকে আমরা আস্তে আস্তে আমরা সেগুলা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামগুলো করে দেখার চেষ্টা করব। এখন আমরা দেখব যে প্রোগ্রাম ডিজাইন মডেল। দেখো প্রোগ্রাম ডিজাইন মডেল, প্রোগ্রাম তৈরির জন্য যে বিশেষ নীতিমালা বা পদ্ধতি অনুসরণ করা হয় তাকে প্রোগ্রাম ডিজাইন মডেল বলে। কয়েকটি জনপ্রিয় প্রোগ্রাম ডিজাইন মডেলের মধ্যে দেখা আছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল, ভিজুয়াল প্রোগ্রামিং মডেল, আর হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল। দেখো প্রথমে যদি আমরা দেখি যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, এটার মডেলটা যদি আমরা দেখি, দেখো যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল এমন একটি পদ্ধতি যেখানে প্রোগ্রামকে ছোট ছোট ধাপে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে স্ট্রাকচারের ক্ষেত্রে কী হয়, ছোট ছোট ধাপে ভাগ করে লেখা হয়। এতে সাধারণত সিকোয়েন্স, ক্রম, সিলেকশন, শর্ত, লুপ, পুনরাবৃত্তি এই 3টি গঠন ব্যবহার করা হয়। এই মডেলে গো টু স্টেটমেন্ট এড়িয়ে চলা হয়। গো টু স্টেটমেন্ট আছে একটা, তোমরা বইয়ের মধ্যে দেখবা গো টু স্টেটমেন্ট, এটাকে এখানে ব্যবহার করা, এটাকে এই মডেলে গো টু যেই স্টেটমেন্ট আছে সেটাকে এড়িয়ে চলা হয়। ফলে প্রোগ্রাম কি হয়, পরিষ্কার, সহজবোধ্য, ত্রুটিমুক্ত হয়। বড় প্রোগ্রামকে ছোট অংশে ভাগ করার কারণে ডিবাগিং এবং রক্ষণাবেক্ষণ সহজ। তাহলে আমরা কি বুঝলাম যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেলটা কি, ছোট ছোট ধাপে ভাগ করা হয় এবং এটার ক্ষেত্রে গো টু ব্যবহার করা হয় না, যার জন্য প্রোগ্রামিং, ডিবাগিং এবং পরিষ্কার, সহজ, মাথায় রাখতে হবে। তারপরে দেখো আমরা নিচের দিকে যাই, কি আছে, এই মডেলে প্রোগ্রামের নিয়ন্ত্রণ উপর থেকে নিচে পরিচালিত হয়, অর্থাৎ টপ ডাউন পদ্ধতি অনুসরণ করা হয়। টপ ডাউন মানে কি, উপর থেকে নিচে, টপ থেকে ডাউনে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হলো ইনস্ট্রাকশন কেন্দ্রিক প্রোগ্রামিং পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে প্রোগ্রামের ডেটাগুলো ইনস্ট্রাকশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। দেখো আমরা যদি খেয়াল করি যে 5 এই সংখ্যাটাকে যদি আমরা মডিউল করি 2 দিয়ে, তাহলে যদি আমরা 0 পাই, মডিউল করে যদি আমরা 0 পাই তাহলে সংখ্যাটা জোড়, আর যদি 0 না হয় তাহলে সেটা বেজোড়।
তো এই ক্ষেত্রে আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন কিন্তু আমরা সেখানে কন্ডিশন দিব যে ইফ যদি এটা 2 দিয়ে মডিউল হয়ে 0 হয় তাহলে জোর, আর যদি 0 না হয় তাহলে বেজোর। এই যে আমরা কি ব্যবহার করতেছি, একটা লুপ ব্যবহার করব যে সংখ্যা কত দূর পর্যন্ত যাবে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনটা জোর কোনটা বেজোর সেটা। তো এই যে দেখো আমাদের কিন্তু এখানে বলেই দিছে যে ক্রম থাকবে, সিকোয়েন্স শর্ত থাকবে, লুপ থাকবে। তার মানে কি আমরা সিকোয়েন্স মেনটেন করতেছি, মেনটেন করার পর আমরা কি ব্যবহার করতেছি, শর্ত ব্যবহার করতেছি, তারপরে আমরা কি করতেছি, লুপ ব্যবহার করতেছি। এই যে একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে যখন প্রোগ্রামটা লিখতে যাচ্ছি তখন সেটা স্ট্রাকচার প্রোগ্রামিং হয়ে যাচ্ছে। আর স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, সি। দেখো এখন আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল। দেখো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে মডেলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো ডেটা কেন্দ্রিক প্রোগ্রামিং পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে কি, ডেটা যে আমরা যে ডাটাগুলো দিচ্ছি সেই ডাটাগুলোর উপর বেস করেই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল তৈরি। এই প্রোগ্রামিং ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয় যখনই প্রোগ্রামিং ভাষাটি ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স ইত্যাদি ফিচারগুলো সাপোর্ট করবে। একটি ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কমপক্ষে বলতে হলে কমপক্ষে 3টি ধারণা সাপোর্ট করতে হবে, মানে 3টা জিনিস এখানে থাকতেই হবে, মাস্ট 3টা জিনিস থাকতে হবে। দেখো পলিমরফিজম থাকতে হবে, ইনহেরিটেন্স থাকতে হবে, ইনক্যাপসুলেশন থাকতে হবে। পলিমরফিজম জিনিসটা কি, দেখো এখানে সংজ্ঞা দেখলেই তুমি অনেকটা বুঝতে পারবা। পলিমরফিজম শব্দের অর্থ হলো একই জিনিস ভিন্ন ভিন্ন রূপ। প্রোগ্রামিংয়ের মানে হচ্ছে একই ফাংশন বা মেথড ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্নভাবে কাজ করতে পারে। অর্থাৎ নাম এক হলেও মাথায় রাখো, নাম এক হলেও কাজ ভিন্ন হতে পারে। যেমন ড্র নামের একটা ফাংশন আছে, এই ফাংশনে বৃত্তের জন্য একভাবে ছবি আঁকে আর আয়তক্ষেত্রের জন্য আরেকভাবে ছবি আঁকে। আমি যদি বাস্তব উদাহরণের ক্ষেত্রে একটা জিনিস বলি, ধরো পানি কি, যখন আমরা খাচ্ছি সেটা কিন্তু আমাদের মিনারেল ওয়াটার হয়ে যাচ্ছে, আবার সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলোও আমরা ধৌত করতেছি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করতেছি। আবার পানি দিয়ে আমরা বরফে পরিণত করতেছি, সেক্ষেত্রে আমরা মাছ সংরক্ষণ করতেছি। তো এই ক্ষেত্রে দেখা যাবে পানির কিন্তু অনেক কয়টা রূপ আছে। এক্ষেত্রে এই যে একটা ফাংশনেরই অনেক কয়টা রূপ আছে, এই জিনিসটাই হলো পলিমরফিজম। তারপরে দেখো এখানে কি আছে, ইনহেরিটেন্স হলো একটি ক্লাসের বৈশিষ্ট্য বা কাজ অন্য একটি ক্লাসে গ্রহণ করার প্রক্রিয়া। এর ফলে নতুন করে সব কোড না লিখে আগের কোড ব্যবহার করা যায়, এতে সময় বাঁচে এবং প্রোগ্রাম সহজ হয়। উদাহরণ যদি আমরা দেখি, অ্যানিমেল নামে একটি ক্লাসে খাওয়া ও চলাফেরার বৈশিষ্ট্য থাকে, তাহলে ডগ নামে ক্লাসে অ্যানিমেল ক্লাস থেকে এগুলো গ্রহণ করতে পারে। দেখো আমাদের অ্যানিমেল নামে একটা ক্লাস আছে। অ্যানিমেল মানে কি, মানে অনেকগুলো প্রাণী। তো ওই প্রাণীর মধ্য থেকে আমরা ডগ, তো প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো আছে, সে খাওয়া দাওয়া কীভাবে করে, মানে খাওয়া দাওয়া বা চলাফেরা মানে মোটামুটি সেম ধরতে গেলে যে একটু মিল আছে। তো সেই অ্যানিমেল ক্লাস থেকে কিন্তু আমরা অনেক কয়টা বৈশিষ্ট্য আমরা নিতে পারি। এই ক্ষেত্রে যখন আমরা ডগের ক্ষেত্রে যাচ্ছি, কুকুরের ক্ষেত্রে যাচ্ছি, তখন কিন্তু আমরা সেই ক্লাসের কিছু বৈশিষ্ট্য এখানে নিয়ে আসতে পারতেছি, যে তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার বাসস্থান, এই জিনিসগুলো মিলে যাচ্ছে। তো এই যে আমরা তার থেকে কিছু বৈশিষ্ট্য নিচ্ছি, এই জিনিসটাই হলো ইনহেরিটেন্স। যেমন আমরা ইনহেরিটেন্স যদি দেখি বায়োলজির বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবা। তো সেক্ষেত্রে তোমাদের আছে যে একটা জিনিস আছে, পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে প্রবাহিত হয়। এই যে একটা জিনিস, এটি কিন্তু ইনহেরিটেন্স, যে পিতামাতার কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা পেয়ে থাকি। এটা বাস্তবিকভাবে একটা ইনহেরিটেন্স প্রক্রিয়া। তারপরে দেখো কি আছে, এনক্যাপসুলেশন বলতে ডাটা ও সেই ডাটার উপর কাজ করার ফাংশনকে একসাথে একটি ক্লাসের ভিতর রাখা বোঝায় এবং প্রয়োজন ছাড়া বাইরের সরাসরি ডাটায় প্রবেশ করতে পারবে না, মানে বাইরের কেউ সেখানে ঢুকতে পারবে না, এতে ডাটা নিরাপদ থাকে। দেখো এনক্যাপসুলেশনের ক্ষেত্রে কি হয়, যে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটার উপরই কিন্তু আমরা কাজ করব, ফাংশনগুলো একসাথে কাজ করব, কিন্তু আমরা সেখানে সবাই ঢুকতে পারবো না।
সেটার অ্যাক্সেস সবাইকে দেওয়া থাকবে না। যেমন আমরা যদি তুমি এটিএম বুথের যদি জিনিসটা খেয়াল করো তাহলে হলো বুঝতে পারবা যে আমরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলি, কিন্তু ভিতরে যে প্রসেসটা হচ্ছে আমরা কি সেটা দেখতে পাচ্ছি? আমরা শুধু আমাদের টাকাটাই আমরা নিয়ে আসতেছি। তো এই ক্ষেত্রেও জিনিসটা এরকমই হয় যে ডাটা এবং সেই ডাটার উপর কাজ করা ফাংশনকে একসাথে একটি ক্লাসের ভিতর রাখা হয়। যেমন ওই এটিএম বুথের মধ্যে আমরা সব কিছু রেখে দিচ্ছি প্রসেস করে, জাস্ট কার্ডটা দেওয়ার পর আমরা টাকাটা পাইতেছি, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, ভিতরের এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রেও একই সিস্টেম। দেখো ডাটার উপর কাজ হচ্ছে, কিন্তু আমরা সেখানে সবাই জিনিসটা দেখতে পাচ্ছি না, যারা এটা মেনটেন করতেছে শুধু তারাই এটা দেখতে পাচ্ছে। দেখো এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসে যদি ব্যালেন্স ভেরিয়েবলকে সরাসরি পরিবর্তন করতে না দিয়ে ডিপোজিট এবং উইথড্র ফাংশনের মাধ্যমে পরিবর্তন করা হয় তাহলে সেটি এনক্যাপসুলেশন। বাস্তব জীবনে দেখো এখানে উদাহরণ দিয়েই দিছি যে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা যায় কিন্তু ভোল্টে সরাসরি ঢোকা যায় না, মানে কি মেশিনের ভিতরে কি হচ্ছে সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। এগুলো তোমরা একটু রিডিং দিবা, তাহলে দেখবা যে জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তোমরা সহজেই বুঝতে পারবা। তারপরে দেখো, তারপরে যে মডেলটা আছে সেটা হলো ভিজুয়াল প্রোগ্রামিং। দেখো ভিজুয়াল প্রোগ্রামিং কি? ভিজুয়াল প্রোগ্রামিংটি হলো যে আমরা ছোট বাচ্চাদের যদি প্রোগ্রামিং শেখাতে যাই তাহলে কি আমরা এই আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো যদি শুধু কোডিং করে লিখে দেই তাহলে কিন্তু তারা সেটা সঠিকভাবে বুঝতে পারবে না। তাদের কাছে যদি আমরা চিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি তারা কিন্তু সেই চিত্র দেখে দেখে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তো সেই জিনিসটাই এখানে দেখো, সেটারও একটা প্রোগ্রামিং মডেল আছে, সেটা হলো ভিজুয়াল প্রোগ্রামিং। দেখো ভিজুয়াল প্রোগ্রামিং হলো এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে টেক্সট কোড না লিখে বিভিন্ন গ্রাফিক্স উপাদান যেমন ব্লক, আইকন, চিত্র, ডায়াগ্রাম ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। এতে ড্রাগ ও ড্রপ পদ্ধতি বিভিন্ন ব্লকে একে অপরের সাথে যুক্ত করে কাজ করানো হয়, ফলে প্রোগ্রাম তৈরি করা সহজ হয়। মানে কি? মানে চিত্রের মাধ্যমে তুমি ড্রপ ডাউন মানে কি উপর থেকে নিচে স্ক্রলিং করে, তারপরে ধরো এই যে আমরা যে গুগল ফর্মের মধ্যে গুগল ফর্ম পূরণ করি, তারপরে আমরা যে পরীক্ষা দেই, পরীক্ষার ক্ষেত্রে যে আমরা এমসিকিউগুলো অনলাইনে আমরা ভরাট করি, তো সেক্ষেত্রে কি দেখা যায় যে আমরা কিন্তু সেগুলো ভিজুয়াল দেখতে পাচ্ছি এবং সেখানে সেগুলো পূরণ করতেছি। তো এই যে ড্রপ, এই যে ড্রাগ ড্রপ যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু। তো এই ক্ষেত্রে দেখো, তারপরে দেখো কি লেখছে, এই প্রোগ্রামিং পদ্ধতি মূলত নতুন শিক্ষার্থী ও শিশুদের জন্য খুবই উপযোগী, মানে ছোট মানুষদের জন্য খুবই ভালো। এটা কোডের জটিলতা সিনট্যাক্স মনে রাখার প্রয়োজন হয় না, মানে কোডের যে সিনট্যাক্সগুলো আছে এগুলো মানে তোমার মনে রাখতে হবে না, তুমি ওটা দেখলেই তুমি বুঝতে পারবা। তারপরে দেখো ভিজুয়াল প্রোগ্রামিং ব্যবহার করলে প্রোগ্রামের ধাপগুলো চোখে দেখা যায়, তাই ভুল কম হয়, বুঝতে সুবিধা হয়। তার মানে আমরা চিত্র দেখলে পরে কিন্তু বুঝতে পারি যে কোথায় ভুল হয়েছে বা কোথায় আমাদের সংশোধন করতে হবে, এটা কিন্তু আমরা চিত্রের মাধ্যমে সহজেই ধরতে পারি, সেই জিনিসটাই বলা হয়েছে। তারপরে দেখো স্ক্র্যাচ, MITF, ইনভেন্টর অ্যান্ড ব্লকলি হলো ভিজুয়াল প্রোগ্রামিংয়ের জনপ্রিয় উদাহরণ। এগুলা হলো ভিজুয়াল প্রোগ্রামিংয়ের জনপ্রিয় উদাহরণগুলো। শিক্ষা, সহজ গেম তৈরি এবং ছোটোখাটো অ্যাপ বানাতে ভিজুয়াল প্রোগ্রামিং ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এগুলো মাথায় রাখবা, রিডিং পড়লে তোমরা এগুলো সুন্দরভাবে বুঝতে পারবা। তারপরে দেখো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। সকল ভিজুয়াল প্রোগ্রাম হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম। দেখো আমরা যে উপরে পড়লাম ভিজুয়াল প্রোগ্রাম, সকল ভিজুয়াল যে প্রোগ্রাম আছে সেগুলো সবগুলাই ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম। যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ বা ইনস্ট্রাকশন চিত্রের মাধ্যমে দেওয়া হয় তাকে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলে। মানে চিত্রের মাধ্যমে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় সেগুলাকে আমরা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলি। আর সকল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং হচ্ছে ভিজুয়াল প্রোগ্রাম। দেখো মাথায় রাখবে এগুলা। কিবোর্ডের কোনো কিতে চাপ দেওয়া, কোনো বিশেষ কন্ট্রোলের উপর মাউসের পয়েন্ট দিয়ে ক্লিক করা ইত্যাদি হলো ইভেন্ট। প্রতিটি ইভেন্টের জন্য পৃথক পৃথক কোড মডিউল থাকে। ব্যবহারকারী যখন কোনো কমান্ডে বাটনের উপর ক্লিক করেন তখন সেই নির্দেশটি কার্যকর হয়। এক্ষেত্রে কমান্ড হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এবং ক্লিক করা হচ্ছে ইভেন্ট। দেখছো যে কমান্ড, সেই কমান্ডটা হলো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, যে কমান্ডটা আমরা দিচ্ছি। আর কি হলো যে ক্লিক করা, এই যে আমরা ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে যে কাজটা হচ্ছে সেটা হলো ইভেন্ট। মাথায় রাখবা এগুলা। আচ্ছা, আমরা যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা মূলত আমরা সাজিয়েছি আইসিটি ম্যাজিক যে বইটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই বই থেকে আমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি এই বইটি নিতে চাও অবশ্যই
তোমরা সেটা nahid24.com অথবা rokomari.com থেকে নিতে পারো। এই বইটার মধ্যে আইসিটিকে সুন্দরভাবে তুলে ধরে তোমাদের সহজভাবে বোঝানোর যে চেষ্টা সেটাই করা হয়েছে। ঠিক আছে, চলো আমরা ক্লাসে ফিরে যাই। দেখো আমরা এখন কি পড়ব, আমরা পড়ব সি প্রোগ্রামিং। এই অধ্যায়ের কিন্তু আমাদের কি ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায়ের নাম। সেখানে আমরা একটা ভাষা সম্পর্কে জানবো, সেটা হলো সি প্রোগ্রামিং। যে সি প্রোগ্রামিংটা আসলে কখন তৈরি হলো, সেটা কিভাবে কাজ করে, সবগুলা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো সি প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণা, আমরা প্রাথমিক ধারণাটা নিব। সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা পড়লাম উপরে, কিন্তু আমরা দেখলাম যে কয়েকটা প্রোগ্রামিং মডেল রয়েছে, তার মধ্যে এই যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হলো অন্যতম, যেটা সি প্রোগ্রামিংয়ের উপর তৈরি করা হয়েছে। দেখো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়। সি কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, নিচে আছে মিড লেভেল কেন বলা হয় সিকে। তারপরে ডেনিস রিচি সি প্রোগ্রামিং ভাষার জনক। তাহলে এটা কিন্তু এমসিকিউ এর জন্য অবশ্যই মাথায় রাখতে হবে, সি প্রোগ্রামিংয়ের জনক কে। তিনি সর্বপ্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেমে ডিইসি পিডিপি 11 মেশিনে সি প্রয়োগ করেন। এই জিনিসগুলো মাথায় রাখবে একটু। সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল বেসিক, দেখো বিসিপিএল মানে কি, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিসিপিএল ভাষা থেকে আসছে। তো বিসিপিএলকে সংক্ষেপে বি নামে পরিচিত, পরে বি থেকে এটাকে সি এ বিকাশ ঘটে। মানে কি, বি ছিল প্রথমে, সি ভাষার পূর্ববর্তী নাম কি ছিল, বি। তারপরে কি হলো, তারপরে সেটাকে প্রকাশিত হয়েছে সি হিসেবে, বিকাশ ঘটেছে এটার। তারপরে দেখো নিচের দিকে আমরা দেখি সিকে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়। এটা কিন্তু তোমাদের খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা যে সিকে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়। সি দিয়ে সহজে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। মানে কি, সি ভাষা দিয়ে তুমি উচ্চ এবং নিম্ন দুইটার মধ্যে তুমি সম্পর্ক তৈরি করতে পারো, সমন্বয় করতে পারো। সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। তার মানে কি, সি প্রোগ্রামিংটা এটা উচ্চ স্তরের মতো সহজও নয়, নিম্ন স্তরের মতো কঠিনও নয়। তার মানে কি, মিডিলে আছে এটা। সিকে মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয়, তার জন্য সিকে মিডিল ল্যাঙ্গুয়েজ বলা হয়। দেখো সিকে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে মূল সমস্যাকে, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মূল সমস্যাকে ছোট ছোট অংশে বিভক্ত করে আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি ব্যবহার করা হয়। যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা হয়। এই জন্য সি ভাষাকে একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা বলা হয়। তার মানে কি, যে কোনো কিছু লেখার জন্য, যে কোনো প্রোগ্রামিং লেখার জন্য তুমি সি ব্যবহার করতে পারো। আর তার জন্য সিকে কি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। মাথায় রাখবা যে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কোনটি, সি। আর এটা কে তৈরি করে, ডেনিস রিচি। এগুলো মাথায় রাখবা। প্রথমে এর নাম কি ছিল, বিপিসিএল। দেখো আমরা নিচের দিকে দেখি, এর কিছু বৈশিষ্ট্য আছে, সি প্রোগ্রামিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ সি ল্যাঙ্গুয়েজ। দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ সি ল্যাঙ্গুয়েজ। সি একটি মধ্যম স্তরের ভাষা, আমরা প্রথমেই দেখলাম সি একটি মধ্যম স্তরের ভাষা। এ ভাষায় কম্পিউটারের বিট পর্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা হয়। তোমরা এগুলা একটু রিডিং দিলেই বুঝতে পারবে, আমি তারপরেও কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। এ ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্ন স্তরের সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়, এটাও আমরা দেখলাম। তারপরে দেখো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই একে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলে। মাথায় রাখবে এগুলা। সি ল্যাঙ্গুয়েজে মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। মানে কি, ছোট ছোট অংশে ভাগ করে এটাকে সমাধান করা হয় এই ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারপরে দেখো সি প্রোগ্রামিং ভাষা শুরু হয় একটি ফাংশন, মেন ফাংশনের মাধ্যমে। তোমরা দেখবা মেন ফাংশনের মাধ্যমে এটা শুরু হয়, আমরা পরবর্তীতে আরও প্রোগ্রাম যখন করব তখন দেখব। ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলো দ্বিতীয় বন্ধনীতে রাখতে হয়। মানে কি, দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে জিনিসগুলো রাখতে হয়, দ্বিতীয় বন্ধনীর মধ্যে। তারপরে দেখো প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। সেমিকোলন প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে মাস্ট দিতে হয়। প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার হলে তার আগে এই চিহ্নটা ব্যবহার করতে হয়, এই স্টার দিয়া এমনে, তারপরে এইখানে আবার স্টার দিয়া এমনে।
এটা হলো কমেন্টের চিহ্ন। তারপরে দেখো পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। তোমরা এই জিনিসগুলো রিডিং দিলে তখন সহজভাবে নিজেরাই বুঝতে পারবে, এখানে কঠিন কিছু নাই। দেখো তারপরে কি আছে, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায়। তার মানে কি, তুমি একটা প্রোগ্রাম যদি একটা মেশিনে লেখো তাহলে সেটা অবশ্যই অন্য আরেকটা মেশিনেও তুমি সেটা ব্যবহার করতে পারবা, এই সুবিধাটা তোমাকে সি দিচ্ছে। তারপরে দেখো এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর, যেমন কি এই যে প্লাস, তারপরে সমান মানে কি যোগ করবে আবার সেটা রেখে দিবে, আবার কি মাইনাস, তারপরে কি মাল্টিপ্লিকেশন ইত্যাদি, এগুলো আর কি এটা দিয়ে সি দিয়ে করা যায়। এগুলো একটু জানবা তোমরা, ভালো করে পড়লে তারপরে তোমরা এগুলো মাথার মধ্যে নিতে পারবা সহজেই। তারপরে দেখো সি ভাষার কম্পাইলার। সি ভাষার কম্পাইলার মানে আমরা যে এই যে তোমার সি দিয়ে যে একটা প্রোগ্রাম লিখবো, তো লেখার পর তাহলে সেটা আমরা রান করব কি দিয়ে, কার মাধ্যমে এটা কাজ করব, রান করব কার মাধ্যমে। তো এর জন্য সি প্রোগ্রামিংয়ের কিছু কম্পাইলার আছে যেগুলো আসলে আমাদের কম্পাইল করে সেটার আউটপুটটা আমাদেরকে দিবে। দেখো কম্পিউটারে সি ভাষায় প্রোগ্রাম চালানোর জন্য প্রথমে একটি কম্পাইলার সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করতে হয়। প্রোগ্রামটি সাধারণত একটি টেক্সট ফাইলে লিখে সংরক্ষণ করতে হয়। ফাইলের শেষে ডট সি মানে কি আমরা সি দিয়ে লিখতেছি তার জন্য সি। আবার যদি আমরা সি প্লাস প্লাসে লিখি, সি প্লাস প্লাসে লিখি সেক্ষেত্রে আমাদের ডট সি পিপি। এটা এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য এক একটা এক্সটেনশন যুক্ত থাকে। এরপর কম্পাইলার ব্যবহার করে প্রোগ্রামটি কম্পাইল করা হয়। সফলভাবে কম্পাইল করার পর একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি হয় যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে .exe এক্সটেনশনে থাকে। মানে কি যখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে সেটা তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে .exe-তে সেভ হয়ে থাকবে। দেখো সাধারণত সি ভাষায় কম্পাইলারগুলো কমান্ড লাইন ভিত্তিক হয়, যেখানে প্রোগ্রাম কম্পাইল করার জন্য কমান্ড টাইপ করতে হয়। তবে প্রোগ্রামারদের কাজ সহজ করার জন্য বর্তমানে বেশ কিছু আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই জিনিসটা মাথায় না রাখবো। আইডিই মানে কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সফটওয়্যার রয়েছে যা কোড লেখা, কম্পাইলার করা এবং অন্যান্য প্রোগ্রামিং কাজ সহজের সঙ্গে সম্পাদন করে। এই যে দেখো এখানে কয়েকটা জনপ্রিয় কম্পাইলার দেওয়া আছে, আইডিগুলো দেওয়া আছে। কি দেওয়া আছে, কোড ব্লকস, এর মাধ্যমে আমরা কোড লিখতে পারবো, কোড রান করাতে পারবো। নেটবিনসের মাধ্যমে পারবো, ইক্লিপসের মাধ্যমে পারবো। তারপরে কি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ভিএস কোড, এটাকে সংক্ষেপে ভিএস কোডও বলে, ভিএস কোডও বলে। এটা বেশি জনপ্রিয়, ভিএস কোড দিয়ে সব ধরনের কাজ করা যায়। তারপরে দেখো আইডিই সফটওয়্যারগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। এগুলোর জন্য কোনো টাকা পে করতে হয় না, বিনামূল্যেই আমরা এগুলা পাই। এছাড়াও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মোবাইল ফোনের জন্য বিভিন্ন কম্পাইলার অ্যাপ পাওয়া যায় যা মোবাইলের প্রোগ্রামিং করা সুযোগ দেয়। এসব টুলস এবং সফটওয়্যার ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রামিং করা আরও সহজ এবং কার্যকর হয়েছে। এই যেগুলো টুলসগুলো ব্যবহার করার পর থেকে সি ভাষায় আরও সহজে প্রোগ্রামিংগুলো লেখা যাচ্ছে। দেখো আমরা নিচের দিকে যাই, আমরা এখানে কি দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা হলো পৃথিবীর প্রথম যে প্রোগ্রামটা লেখা হয়েছিল সেটা। তো এটা যদি আমরা রান করি, আমরা সামনের ক্লাসে তোমাদেরকে কিছু প্রোগ্রাম রান করে তারপরে লুপ ব্যবহার করে সি প্রোগ্রামিং ব্যবহার করে কিছু প্রোগ্রাম করে দেখাবো ব্যবহারিক হিসেবে। তো এটা আমরা এখন দেখো এটা যদি একটু বুঝাই তোমাদের তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারবা। কি আছে, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি নতুন প্রোগ্রামের জন্য সি ভাষা শেখার প্রথম ধাপ। মানে এটা হলো একদম বেসিক একটা নর্মাল প্রোগ্রাম এখানে লেখা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে স্ক্রিনে একটি সাধারণ টেক্সট প্রিন্ট করা হয়। মানে কি এই প্রোগ্রামটা হলো এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের একটা প্রোগ্রাম। এটা যদি আমরা রান করি তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাবো। ঠিক আছে, আমরা এই যে এটা দেখতে পাবো। আমরা এগুলো করে দেখবো, সমস্যা নাই, চিন্তার কিছু নাই, আমরা এগুলো করে দেখব। দেখো এই যে প্রোগ্রামটা ছিল, আমরা যদি একটু ছোট করি তাহলে দেখো এই যে কি ছিল, ইনক্লুড studio.h ইন্টিজার মেইন, তারপরে প্রিন্ট করছে রিটার্ন 0। তো এটা যদি আমরা নিচের দিকে এক্সপ্লেন করি, এখানে যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো কি দেওয়া আছে, যে ইন্টিজার মেইন ফাংশন, ইন্টিজার
মেইন ফাংশন প্রথমে উপরের উদাহরণের তৃতীয় লাইনে লেখা ইন্টিজার মেইন হলো প্রধান ফাংশন। আমরা উপরে পড়ছিলাম সি এর প্রধান ফাংশন হলো মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়। তাহলে এই যে মেইন ফাংশনটা আছে এর দিয়ে ফাংশনের শুরুর চতুর্থ লাইনে দেখি দ্বিতীয় ব্র্যাকেটের মাধ্যমে এবং শেষে দ্বিতীয় ব্র্যাকেটের মাধ্যমে শেষ চিহ্নিত করা হয়েছে। মেন ফাংশনের মধ্যেই প্রোগ্রামের নির্দেশনাবলীগুলো লেখা থাকে, মানে কি এই মেন ফাংশনটা হলো মেন, এর মাঝখানে তোমার পুরা কোডটা লেখা থাকবে। তারপরে দেখো নির্দেশনাবলী পঞ্চম লাইনে রয়েছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তার মানে কি পঞ্চম লাইনে যে প্রিন্ট দেওয়া আছে এর মাধ্যমে আমরা, এটা একটা বিল্ট ইন ফাংশন, এর মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে কম্পিউটারে ভিজুয়াল করার জন্য ব্যবহার করি, দেখার জন্য ব্যবহার করি, প্রিন্ট করার জন্য ব্যবহার করি, তার জন্য প্রিন্ট এফ। তারপরে দেখো ফাঁকা লাইন, আমরা ফাঁকা লাইন কিসের জন্য ব্যবহার করেছি? আমাদের তো ফাঁকা লাইন ব্যবহার করার প্রয়োজন নাই, কিন্তু আমরা ফাঁকা লাইন কিছু ব্যবহার করি কোডটাকে সুন্দর করে দেখার জন্য। আমরা সব কিছুরই তো সৌন্দর্যের পূজারি, তো হিসেবে কোডটাও যেন সুন্দর দেখা যায়, ভালো লাগে, তার জন্য আমরা এই যে তোমার ফাঁকা লাইন, কিছু কিছু ফাঁকা লাইন ব্যবহার করে থাকি। তারপর দেখো হেডার লাইন, প্রথমে যে লাইনটা ছিল আমাদের, প্রথম লাইনটা কি ছিল? ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হেডার লাইন। স্টুডিও ডট এইচ হলো হেডার ফাইল, যেখানে প্রিন্ট এফ ফাংশনটি কীভাবে প্রিন্ট করবে সে সম্পর্কে প্রোগ্রামে কোথাও বলা নেই। এই হেডার ফাইলে অন্তর্ভুক্ত করার ফলে প্রোগ্রামে প্রিন্ট এফ সহ অন্যান্য ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করা যায়। রিটার্ন স্টেটমেন্টটা হলো যে আমাদের প্রোগ্রামটা সফলভাবে সম্পাদন হয়েছে কিনা তার যে একটা তোমার নির্দেশনা আমরা দিব, সেটা হলো রিটার্ন জিরোর মাধ্যমে, এই যে এটার মাধ্যমে। তো আমরা কি বুঝলাম যে আমরা যদি উপরের দিকে একটু যাই, এই যে প্রোগ্রামটা এখানে দেখো আমরা কি, এটা হলো হেডার ফাইল। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? যে এই যে প্রিন্ট এফ যে আমাদের কাজ করতেছে, তো কিসের মাধ্যমে কাজ করতেছে? এটা তো একটা বিল্ট ইন ফাংশন, এটা এখানে রাখা আছে। তারপরে কি ইন্টিজার মেইন ফাংশন, এই মেইন ফাংশনটা হলো এই যে আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে যে প্রোগ্রামগুলো লিখবো, এই মেইন ফাংশনটা হলো এখানের মূল, এর ভিতরেই সব পুরো কোডটা থাকবে। যে দেখো দ্বিতীয় ব্র্যাকেটের মাধ্যমে এখানে দেখায় দেওয়া হয়েছে। আর প্রিন্টের মাধ্যমে আমরা কি প্রিন্ট করব, দেখাবো আউটপুট হিসেবে সেটা। আর রিটার্ন জিরোতে কি বোঝায়? যে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে কি না, শেষ হয়ে গেলে এই নির্দেশনা আমরা দিয়ে দিই। তারপরে দেখো এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ জিনিস কি দেওয়া আছে, সি ভাষার প্রোগ্রামের গঠন, মানে সি ভাষায় যে আমরা প্রোগ্রামটা লিখবো তার একটা গঠন থাকবে না, সব কিছুরই তো একটা গঠন আছে। তো সেই গঠনের ভিত্তিতে সি এরও একটা গঠন আছে। সেক্ষেত্রে দেখো ডকুমেন্টেশন সেকশন, তো আমরা তো ডকুমেন্ট সম্পর্কে তো জানি। ডকুমেন্টস মানে কি? এই যে আমরা ধরো পিডিএফ আছে আমাদের লেখার বই, মানে আমার ডকুমেন্ট তো অনেক ধরনের হতে পারে। তো এই ক্ষেত্রে সি এর জন্য যে ডকুমেন্টটা আছে এই সেকশনের মধ্যে কি কি থাকবে দেখো, এটি সি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ। ঐচ্ছিক আর অনৈচ্ছিক আছে। ঐচ্ছিক মানে এটা থাকতেই হবে, মাস্ট। এই অংশে প্রোগ্রামের প্রয়োজনীয় বিষয়বস্তু বা মন্তব্য থাকে। সি প্রোগ্রামিং ভাষায় কমেন্ট লেখার জন্য দুটি পদ্ধতি রয়েছে। যেমন তুমি যদি এক লাইনের লেখো, জাস্ট একটা লাইন লিখবা, সেক্ষেত্রে তুমি এটা জাস্ট এরকম দিলেই হবে, এরকম দিলেই তুমি কমেন্ট লিখতে পারবা, এখানে লিখতে পারবা। আর তুমি যদি অনেক কয়টা লাইন লিখো কমেন্ট হিসাবে, কমেন্ট জিনিসটা কি? ধরো তুমি একটা কোড লেখছো, সেই কোডটার তুমি সাইড নোট, আমরা যেমন ম্যাথ করার শেষে আমরা একটা সাইড নোট দেই না, যে এখানে আমরা এটা ব্যবহার করেছি। তো এই ক্ষেত্রেও এখানে এরকম যে আমরা যদি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কমেন্ট করি, তাহলে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট করতে পারি। তো ডাবল স্ল্যাশ দিলে কি হয়, সাইডে যে আমরা জিনিসটা লিখি সেটা পরবর্তীতে যদি আমরা কখন সেই কোডটা আবার দেখতে যাই, তাহলে আমাদের খুব সহজেই সেই জিনিসটা কিন্তু আমাদের মনে পড়বে যে আমরা কি কমেন্ট করছিলাম, এখানে কি করছিলাম, আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি লিখছিলাম, এই জিনিসটা মনে পড়ে যায় আমাদের। আর যদি আমরা একাধিক লাইন আমরা কমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের স্টার্ট দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে যা আমরা লিখবো আবার স্ল্যাশ দিয়ে সেটা বন্ধ করে দেব। তারপরে দেখো দ্বিতীয় অংশটা কি থাকে, লিঙ্ক সেকশন। এটি সি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। তার মানে কি, এই অংশটা মাস্ট থাকতে হবে। প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল এই অংশে যুক্ত করা হয়। তার মানে কি, ওই যে আমরা পড়লাম ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই জিনিসটা আছে না, এটা হলো হেডার ফাইল। এই হেডার ফাইলগুলো কোথায় যুক্ত থাকে? লিঙ্ক সেকশনে যুক্ত থাকে। দেখো এইখানে কিন্তু আমাদের দেওয়া আছে, যে জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, ডকুমেন্টেশন সেকশন, এই যে ডকুমেন্টেশন, লিঙ্ক সেকশন, নিচের দিকে বাকি জিনিসগুলো আছে আমরা দেখি। দেখো ডেফিনেশন সেকশন, এই অংশে প্রোগ্রামের জন্য যাবতীয় সিম্বলিক কনস্ট্যান্টকে হ্যাশ ডিফাইন এর মাধ্যমে এই অংশে লেখা হয়। যেমন ডিফাইন কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে কি, ডিফাইন আমরা যা ডিফাইন করে দিব, আগে থেকেই আমরা বলে দিব যে এই জিনিসটা, ধরো
কনস্ট্যান্ট যদি আমরা ধরি পায়ের মান কত 3.1416, এই মানটা যদি আমরা আগে ডিফাইন করে দিই যে পায়ের মান এটা, তাহলে আমরা নিচে জাস্ট পাইটা লিখে দিলে পরে পায়ের মানটা আমরা ভিজুয়াল দেখতে পাবো। তো এইগুলাই আর কি আমরা যেটা মানে ডিফাইন করে দিব, আগে থেকে বলে দিব সেটা। তারপর দেখো গ্লোবাল ডিক্লেয়ারেশন সেকশন। গ্লোবাল ডিক্লেয়ারেশন সেকশন, এ গ্লোবাল মানে তো বুঝতেছ মানে কি, মানে পুরা পৃথিবী, মানে আমরা যদি এটা অন্য মানে বাস্তবিক অর্থে দেখি গ্লোবাল মানে অনেক সব কিছু মিলায় পৃথিবী, বৈশ্বিক সব কিছু আর কি। আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই ক্ষেত্রেও জিনিসটা সেমই। দেখো এই অংশে গ্লোবাল চলক ঘোষণা করা হয়। গ্লোবাল চলক মানে কি, যে চলকটা ধরো গ্লোবাল হিসেবে যে চলকটা আমরা ব্যবহার করব সেটা পুরা তোমার যে প্রোগ্রামিং কোডটা আছে সব জায়গায় সে নিতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু গ্লোবাল যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা সব জায়গায় ব্যবহার করতে পারবে না, যে নির্দিষ্ট জায়গার জন্য আমরা দিয়ে দিব তার জন্য শুধু ব্যবহার করতে পারবে সে। তারপরে দেখো মেইন ফাংশন সেকশন। মেইন ফাংশনটা তো আমরা দেখলাম, মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে শুরু হবে, তার মধ্যে পুরা কোডটা থাকবে। মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রামিং লেখা সম্ভব নয়। মেইন ফাংশন ছাড়া কখনোই সি প্রোগ্রামিংয়ের যে কোড আছে লিখতে পারবে না। মেইন ফাংশন দুটি অংশ থাকে, একটি ডিক্লেয়ারেশন পার্ট আর একটি এক্সিকিউশন পার্ট। ডিক্লেয়ারেশন পার্টে প্রয়োজনীয় চলক, অ্যারে, পয়েন্টার, ফাইল ইত্যাদি ঘোষণা করা হয়। আর দেখো এক্সিকিউশন পার্টে কি করা হয়, এক্সিকিউশন পার্টে প্রোগ্রামে নির্বাহ হওয়ার জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হয়। উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকতে হয়। সেমিকোলন মাস্ট, তুমি যা কিছু লিখবা প্রোগ্রামে তার শেষে সেমিকোলন তোমাকে দিতে হবে, যে ডিক্লেয়ারেশন পার্ট, এক্সিকিউশন পার্ট এগুলোর পরেও। আর ফাংশন সম্পূর্ণ অংশ দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে তোমাকে বন্ধ করে দিতে হবে। তারপরে দেখো সাব প্রোগ্রাম সেকশন। সাধারণত মেন ফাংশনের শেষে এই সকল ফাংশন থাকে, মানে মেন ফাংশনের পরে আমরা মেন ফাংশনটা লেখার পরে এই যে সাব প্রোগ্রাম সেকশন, সেখানে আমরা এই কোডগুলো লিখি। দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করে সংখ্যা দুটি সহ যোগফল প্রিন্ট করার জন্য প্রোগ্রাম লিখো। এই প্রোগ্রামটা আমাদের দেওয়ার উদ্দেশ্য হলো যে একটা প্রোগ্রাম লেখার পর সেটার প্রত্যেকটা লাইন কি বোঝাচ্ছে, কি বলা হচ্ছে সেখানে, সেটা আমরা এখানে দেখব, একটা ব্যাখ্যা দেখব, একটা প্রোগ্রামের আমরা ফুল এক্সপ্লানেশনটা আমরা দেখব এখানে। দেখো আমরা কি করছি এখানে, আমরা কি করছি যে এই যে আমরা প্রথমে কি হেডার ফাইলটা দিয়ে দিয়েছি, তারপরে কি মেন ফাংশন, এই যে এখান থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেল। তারপরে আমরা কি বলছি, দুইটা সংখ্যার যোগফল করে সেই সংখ্যা সহ যোগফলটা আমরা সেখানে দেখাবো। দেখো আমরা প্রিন্ট এফ হিসেবে ইন্টারে ফার্স্ট নাম্বার, আমরা প্রথমে একটা সংখ্যা নিলাম, কি নিলাম, এ সমান কত নিলাম, সমান নিলাম হলো 2 আর বি সমান নিলাম হলো 3। এই যে দেখো তারপরে কি এই যে সংখ্যাটা নিলাম এ, স্ক্যান করে নিলাম স্ক্যান এফ দিয়ে। তারপরে প্রিন্ট এফ সেকেন্ড নাম্বারটা আমরা কি বলছি, বি, এই যে বি, আমরা বি এর মানটাও নিলাম, এ এর মান নিছি 2, বি এর মান নিছি 3। তারপরে আমরা কি করলাম, দেখো এই যে আমরা সামের মধ্যে আমরা এ সমান কত নিছিলাম 2, বি সমান নিছিলাম 3, তাহলে এ আর বি যোগ করতেছি, আমরা সামের মধ্যে কি করতেছি, এই এ 2 আর 3 আমরা যোগ করতেছি, এই যে যোগ করতেছি। তারপরে কি এখানে দেখো কি করছে, প্রিন্ট ফার্স্ট নাম্বার প্রিন্ট করা মানে কি, এ এর মান প্রিন্ট করতেছে, মানে আমাদের ডিসপ্লেতে কি দেখাবে, এ সমান আমরা কত নিছি 2, আবার কি সেকেন্ড নাম্বারও আমাদের প্রিন্ট করতেছে, তাহলে কত, বি সমান আমরা নিছি কত 3, এগুলো কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখা যাবে। তারপরে আমরা সাম প্রিন্ট করতেছি, সাম প্রিন্ট করলে কত দেখা যাবে, সাম সমান দেখা যাবে 5। এই তারপরে আমরা কি করলাম, রিটার্ন 0, তার মানে কি আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পাদন হয়েছে, তার জন্য আমরা রিটার্ন 0 দিয়ে কোডকে বুঝাচ্ছি, কম্পিউটারকে বুঝাচ্ছি যে না আমাদের প্রোগ্রামটা শেষ, সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তারপরে দেখো আমরা যদি এটার একটা প্রোগ্রাম একটা বিশ্লেষণ করি, এর জন্য মূলত এটা দেওয়া। দেখো প্রত্যেকটা লাইন আমরা এখানে ব্যাখ্যা করব। ইনক্লুড studio.h, এই লাইনটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যুক্ত করে যার মাধ্যমে প্রিন্টএফ ও স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে পারি। তার মানে কি আমরা এটা ব্যবহার করার জন্য স্ক্যানএফ এবং প্রিন্টএফটা আমরা ব্যবহার করতে পারতেছি, সঠিকভাবে কাজ করতেছে। তারপরে 2 নম্বরে দেখো ইন্টিজার মেইন, তার মানে কি মেইন ফাংশন শুরু হলো, আমরা ইন্টিজার মেইন কিসের জন্য লিখি সেটা দেখো। এই লাইনটি মেইন ফাংশনের শুরু নির্দেশ করে, ইন্টিজার মেইন মানে কি মেইন ফাংশনের শুরু আমাদের হয়ে গেছে। সি প্রোগ্রামে কার্যক্রম সবসময় মেইন ফাংশন থেকে শুরু হয়, তার মানে কি আমরা কয়েকবার এটা বললাম, মেইন ফাংশন থেকে আমাদের সি প্রোগ্রামিংয়ের সব কাজ শুরু হয়।
তারপরে 3 নম্বরে দেখো ইন্টিজার এ বি এবং কি সাম, এই লাইনে 3টি ইন্টিজার টাইপ ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে। এখানে এ প্রথম সংখ্যা, বি দ্বিতীয় সংখ্যা এবং সাম হলো যোগফল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়েছে। 4 নম্বরে দেখো আমরা প্রিন্ট এফ ব্যবহার করছি যে ইন্টার ফার্স্ট নাম্বার, মানে আমরা কম্পিউটারকে বলতেছি যে আমাদের প্রথম সংখ্যাটা আমাদেরকে দাও, ইন্টার ফার্স্ট নাম্বার। তো সে আমাদেরকে প্রথম একটা সংখ্যা দিবে, আমরা যেমন ধরলাম প্রথমে কত 2 সংখ্যাটা আমাদেরকে দিল। তারপরে কি দেখো আমরা এই যে আমরা সংখ্যা চাচ্ছি, কম্পিউটার আমাদের কাছে চাচ্ছে যে কি সংখ্যা তুমি দিবা, ইনপুট দেও। এই যে আমরা ইনপুট দিলাম কি দিলাম, এ সমান 2 দিলাম। তারপরে দেখো 6 নম্বরে কি আমরা প্রিন্ট করব, আমরা তারপরে ইন্টার সেকেন্ড নাম্বার। তো আমরা এখন বলতেছি যে আমাদের কম্পিউটার আমাদের বলতেছে তুমি সেকেন্ড নাম্বারটা দেও, সেকেন্ড যে সংখ্যাটা তুমি নিবা সেটা দেও। তারপরে আমরা সেকেন্ড একটা সংখ্যা দিলাম কত, বি এর একটা মান দিয়ে দিলাম। তারপরে কি করছে দেখো, এই যে দিলাম। তারপরে সামের মধ্যে এ আর বি যোগ করে আমরা রাখলাম। তার মানে কি সামের মধ্যে এ যে সংখ্যাটা নিছি আর বি যে সংখ্যাটা নিছি, এই যে আমরা নিছিলাম না এ সমান 2, বি সমান কত 3, এই দুটো সংখ্যার যোগফল কত সামের মধ্যে আমরা রাখতেছি এ প্লাস বি করে। তো এই জায়গাটাতে তাই হচ্ছে যে সামের মধ্যে এ আর বি রেখে দিচ্ছি। তারপরে 9 নম্বর লাইনে দেখো প্রিন্ট এফ ফার্স্ট নাম্বার আমরা কত নিছি, 2 নিছি। তার মানে কি কম্পিউটার আমাদের 2 শো করে দেখাবে। তারপরে আমরা কি নিছি সেকেন্ড নাম্বার কি দিছি 3, তাহলে কি কম্পিউটার আমাদের 3 প্রিন্ট করে দেখাবে। তারপরে আমরা কি সাম প্রিন্ট করব, তাহলে সাম কত হবে 2 আর 3 যোগ করলে কত হয় 5। তার মানে কি এখানে কত দেখাবে 5, সামের মান 5 হবে 5। তারপরে রিটার্ন জিরো দিয়ে আমরা কি বুঝাইলাম যে প্রোগ্রামটা সুন্দরভাবে ঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, এখন তুমি প্রোগ্রামটা শেষ করতে পারো। তারপরে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে মেইন ফাংশনের যে নির্দেশটা আছে, মেইন ফাংশন থেকে যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হয়েছিল রিটার্ন জিরোর পরে সেই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রোগ্রামটা একদম শেষ হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো আমরা কি দেখব, আমরা দেখব ডেটা টাইপ। আমরা একটা প্রোগ্রাম লিখব, সেখানে কিন্তু আমাদের নামও থাকতে পারে, আমাদের সংখ্যাও থাকতে পারে, তারপরে মানে অনেক ধরনের ডাটা থাকতে পারে, যে কোনো ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো সেক্ষেত্রে সেগুলো ডাটার কিছু প্রকারভেদ আছে, সেগুলো আমরা এখন দেখব। দেখো সি প্রোগ্রামে অনেক ধরনের ডাটা নিয়ে কাজ করা হয়, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ক্যারেক্টার, স্ট্রিং। তারপরে দেখো ডেটার ধরন এবং মেমোরি পরিসর সংরক্ষণের ভিত্তিতে সি প্রোগ্রামে ব্যবহৃত ডাটাকে 4 ভাগে ভাগ করা হয়। কি ক্যারেক্টার, CHAR, এটা ক্যারেক্টারকে CHAR দিয়ে প্রকাশ করা হয়, ইন্টিজারকে INT দিয়ে প্রকাশ করা হয়, ফ্লোটিং পয়েন্টকে ফ্লোট দিয়ে প্রকাশ করা হয় এবং ডাবলকে ডাবল দিয়ে প্রকাশ করা হয়। দেখো আমরা তাহলে এখন কি দেখব, ক্যারেক্টার টাইপ ডাটা যে আছে সেটা নিয়ে আমরা দেখব। ক্যারেক্টার টাইপ ডাটা সি প্রোগ্রামিংয়ে ক্যারেক্টার টাইপ ডাটা যেমন বর্ণ, অক্ষর, জ্যোতিচিহ্ন ইত্যাদি নিয়ে কাজ করার জন্য ক্যারেক্টার টাইপ ডাটা ব্যবহার করা হয়। কম্পিউটার মেমোরিতে একটি ক্যারেক্টার সংরক্ষণ করার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। প্রতিটি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার 1 বাইট বা 8 বিট, আমরা কি জানি 1 বাইট সমান 8 বিট, তো সে কি করে 1 বাইট জায়গা সংরক্ষণ করে। তাহলে এ ধরনের ডেটা টাইপের 2 টু দি পাওয়ার 8 সমান কত 256টি পৃথক ডেটা সংরক্ষণ করা যায়। এর ফরম্যাট স্পেসিফায়ার হলো %c, এটা হলো তার ফরম্যাট স্পেসিফায়ার। যেমন আমরা ইন্টিজারের ক্ষেত্রে কি দেখি %d, আর এই ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কি দেখলাম %c। তো দেখো ক্যারেক্টার টাইপ ডাটাটা কি, ধরো আমি লিখলাম a b c, এই যে abc লিখলাম, এখানে a একটা ক্যারেক্টার, b একটা ক্যারেক্টার, c একটা ক্যারেক্টার। এই যে a কতটুকু জায়গা দখল করবে 8 বিট, মানে কি 1 বাইট, b সেও সেম, c সেও সেম। তারপরে দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে আমরা এটা কিভাবে ডিক্লেয়ার করব, ডেটা টাইপটা কিভাবে ডিক্লেয়ার করব। তো আমরা CHAR, আরেকটা জিনিস দেখো এখানে কিন্তু সবগুলো ছোট হাতে দেওয়া হয়েছে, এখানে আমরা কি ক্যারেক্টার ডাটা টাইপটাকে ডিক্লেয়ার করেছি CH ভেরিয়েবলের মাধ্যমে। তারপরে দেখো নিচের দিকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, INT দ্বারা কি বোঝায় ইন্টিজার, এখানে কিন্তু লেখা আছে ইন্টিজার। সি প্রোগ্রামে পূর্ণ সংখ্যা মানে কি যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা 1 2 3 4 1 কোটি পর্যন্ত, 1 থেকে যা আছে ইনফিনিটি পর্যন্ত ইত্যাদি নিয়ে কাজ করার জন্য ইন্টিজার টাইপ ভেরিয়েবল ব্যবহার করা হয়। প্রতিটি ইন্টিজার টাইপের ডাটা সাধারণত
কম্পিউটারের মেমোরিতে 4 বাইট, মানে কি 4 বাইট জায়গা নিচ্ছে, তার 1 বাইট সমান কত 8 বিট, তাহলে কি 4 8 32 বিট জায়গা কিন্তু সে একাই দখল করে। দেখো যেহেতু 32 বিট তাই এতে সম্ভাব্য 2^32 এই সংখ্যা, এই ধরনের সংখ্যা সংরক্ষণ করতে পারে। তার মানে কি ইন্টিজার অনেক সংখ্যা সংরক্ষণ করতে পারে। এর ফরম্যাট স্পেসিফায়ার এই যে পার্সেন্টেজ ডি। ইন্টিজার টাইপের ডেটার জন্য সিনট্যাক্স, দেখো সবগুলারই সিনট্যাক্স আছে। ইন্টিজারের জন্য এই যে আমরা ইন্টিজার দেওয়া, আমরা আগেও তো দেখলাম ইন্টিজার এ ইন্টিজার বি, এই যে ইন্টিজার নাম এ মানে কি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মাধ্যমে ইন্টিজার ডাটা টাইপকে ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে দেখো ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। দেখো সি প্রোগ্রামিংয়ে রিয়েল বা ভগ্নাংশ সহ দশমিক কোনো সংখ্যা যেমন 20.34 বা 46.8 70.989 নিয়ে কাজ করার জন্য ফ্লোট টাইপ ভেরিয়েবল ব্যবহার করা হয়। মানে কিছু দশমিক সংখ্যাগুলো যে আমরা ব্যবহার করি না, সেটার জন্য আমরা এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার ব্যবহার করব। প্রতিটি ফ্লোট টাইপ ডাটার ভেরিয়েবলের জন্য কম্পাইলার 8 বাইট বা 32 বিট জায়গা সংরক্ষণ করে। মানে কি ইন্টিজার যতটুকু জায়গা দখল করে ফ্লোটিং পয়েন্টও সেম জায়গা দখল করে। আর এর ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ এফ। মাথায় রাখবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ডাবল টাইপের ডাটা। তো এক্ষেত্রে কি হয়, সি প্রোগ্রামিংয়ে ফ্লোট টাইপ ভেরিয়েবলের মতো রিয়েল বা ভগ্নাংশ ভিত্তিক সংখ্যা, যেমন এই যে সেম টাইপই আর কি, দেখো ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কিন্তু সেম, কিন্তু এখানে কিন্তু জায়গাটা একটু বেশি নেই। দেখো ডাবল টাইপের ভেরিয়েবল ঘোষণা করার ফলে ফ্লোট টাইপ ভেরিয়েবলের চেয়ে ডাবল টাইপ ভেরিয়েবলের রেঞ্জ বেশি। মানে কি ওই আমরা যে ফ্লোটিং পয়েন্টেরটা ব্যবহার করতেছি তার থেকে আমাদের যে ডাবল টাইপেরটা আছে সেটাতে একটু রেঞ্জ মানে কি জায়গাটা একটু বেশি। যেমন দেখো প্রতিটি ডাবল টাইপের ভেরিয়েবলের জন্য কম্পাইলার মেমোরিতে 8 বাইট বা 64 বিট জায়গা দখল করে। বুঝতে পারতেছ? 8 বাইট মানে কি 64 বিট, কতগুলো সংখ্যা সে ধরতে পারবে। এখানে ওই আমরা যখন ইয়েরটা দেখলাম ইন্টিজারেরটা, সেটা ছিল আমরা কুটি আর কি, ধরতে গেলে কুটি। তারপরে দেখো এর ফরম্যাট স্পেসিফায়ারটা দেখো এল এফ, এটা মাথায় রাখতে হবে। এখানে ছোট হাতের এল ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো প্রোগ্রামার তার প্রয়োজন অনুযায়ী ডেটা টাইপ তৈরি করে নিতে পারে, একে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলে। আর সি প্রোগ্রামিংয়ে বেসিক ডেটা টাইপ হতে যে সমস্ত ডেটা টাইপের ডিরাইভ করা হয় তাকে ডিরাইভ ডেটা টাইপ বলে। মানে আমরা নিজেরাও ইচ্ছা করলে ডাটা টাইপ তৈরি করে নিয়ে কাজ করতে পারবো। তারপরে দেখো ডেটা টাইপ মডিফায়ার। মৌলিক ডেটা টাইপের পূর্বে ডেটা টাইপ মডিফায়ার, এই যে এগুলো যে শর্ট, লং, আনসাইন্ড, সাইন্ড ব্যবহার করে ডেটার ব্যক্তি এবং চলকের মেমোরি পরিসর কমানো বা বাড়ানো যায়। যেমন লং ইন্টেজার, সাইন ক্যারেক্টার, শর্ট ইন্টেজার ইত্যাদি ব্যবহার করা হয়। তার মানে কি হলো মডিফাই করে আমরা আগেই মডিফাই করে নিতে পারবো যে আমরা কী ধরনের সংখ্যা ব্যবহার করতেছি বা সংখ্যাটা কী ধরনের হবে সেটা আমরা আগেই ডিফাইন করে দিতে পারবো। তারপরে দেখো সি প্রোগ্রামের ডেটার পরিচায়ক আইডেন্টিফায়ার মানে কি পরিচায়ক। দেখো আমরা নিচের দিকে দেখি, প্রোগ্রামের সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া যায়। এই নামকে পরিচায়ক বা আইডেন্টিফায়ার বলা হয়। আইডেন্টিফায়ার প্রধানত 2 শ্রেণীতে বিভক্ত করা হয়। আইডেন্টিফায়ারকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো চলক বা ভেরিয়েবল আর একটা হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। চলক বা ভেরিয়েবল, ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এটা এই দুইটা জিনিস দেখো। চলক কি? ভেরিয়েবল হলো মেমোরির মানে কি র্যামের লোকেশনের নাম বা ঠিকানা। এই যে আমরা যে ভেরিয়েবলটা কি বুঝাইতেছে, যে র্যামের মধ্যে একটা লোকেশন, ঠিকানা তার। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের জন্য সময় মেমোরিতে ভেরিয়েবলগুলোর অবস্থান ও সংরক্ষিত মান পরিবর্তন হয় বা হতে পারে বলে এদেরকে ভেরিয়েবল বা চলক বলা হয়। মানে আমরা যে কোনো প্রোগ্রামের মধ্যে আমাদের ভেরিয়েবল এক এক ধরনের হতে পারে। যেমন ইন্টিজার এ একটা ভেরিয়েবল, তবে ইন্টিজার নাম এটা একটা ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের নাম চেঞ্জ হতে পারে। তারপরে দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, সেটা দেখো ডাটা টাইপ ভেরিয়েবল, তারপরে ইন্টিজার নাম 1 এটা একটা ভেরিয়েবল। তো এরকমভাবে তো আমি অনেক ধরনের ভেরিয়েবল ব্যবহার করতে পারি। তো দেখো ফাংশনের ব্যবহারের উপর ভিত্তি করে চলককে 2 ভাগে ভাগ করা যায়, ভেরিয়েবলকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো লোকাল ভেরিয়েবল আর একটা হলো গ্লোবাল ভেরিয়েবল, 2টা ভেরিয়েবল। তাহলে লোকালটা কি? দেখো আমরা লোকালটা প্রথমে দেখি
যে চলক শুধুমাত্র নির্দিষ্ট প্রোগ্রামের ভিতর ব্যবহার করা হয় তাকে লোকাল চলক বলে। মানে শুধু প্রোগ্রামের একটা নির্দিষ্ট অংশের জন্য ব্যবহার করা হয়, তুমি নির্দিষ্ট করে দিচ্ছ যে এই জায়গার জন্য শুধু তুমি এটা ব্যবহার করতে পারবা, সেটা হলো কি লোকাল। আর গ্লোবালটা কি? গ্লোবালটা হলো মানে সব জায়গায় যে চলক মেইন ফাংশন ছাড়া অন্য ফাংশনের বাইরে ঘোষণা করা হয় তাকে গ্লোবাল চলক বলে। মানে মেইন ফাংশনটা যে আমাদের আছে তার উপরে যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই সেটা হলো কি গ্লোবাল ভেরিয়েবল। আর লোকালটা কি? মেইন ফাংশনের ভিতরে আমরা দিচ্ছি শুধু ওই অতটুকু জায়গাতে কাজ করার জন্য। দেখো চলক বা ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী। আমরা যে কিছু চলক বা ভেরিয়েবল ব্যবহার করব সেগুলোর জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে ফলো করে তারপরে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। দেখো চলকের নামকরণে কেবল আলফাবেটিক ক্যারেক্টার এ থেকে জেড, মানে ছোট হাতের বড় হাতের যে কোনোটা হতে পারে, এরপর ডিজিট 0 থেকে 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা হয়। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বিশেষ ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলা বিশেষ ক্যারেক্টারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। যেমন এই যে দেখো আমরা একটা ব্যবহার করছি রোল 5, কিন্তু 5 রুল সঠিক নয়, এটা কিন্তু সঠিক, আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি নাই। দেখো আমরা কিন্তু এরকমভাবে ডিক্লেয়ার করতে পারবো না। তারপরে দেখো চলকের নামের মাঝে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। চলকের নাম তুমি লিখবা যে এইখানে কিন্তু স্পেস ব্যবহার করছে, এখানে আন্ডারস্কোর দিলে ঠিক ছিল, কিন্তু এখানে কি স্পেস ব্যবহার করছে, তার জন্য এটা সঠিক নয়, এটা সঠিক। তারপরে দেখো ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে। যেমন এই যে দেখো শুরু হতে পারে না, মানে ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না, মানে অঙ্ক দিয়ে ডিজিট দিয়ে সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। এই সংখ্যাগুলা প্রথমে থাকতে পারবে না, এই তো প্রথমে আছে তার জন্য এটা কিন্তু না, আর এই দুটা কিন্তু সঠিক। তারপরে দেখো সি প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। যেমন রুল নাম্বার ঘোষণা করে যথাক্রমে রুল নাম্বার নামে ব্যবহার করা যাবে না, মানে কি কেস সেনসিটিভ, মানে তুমি এখানে বড় হাতের ব্যবহার করেছো, এখানে ছোট হাতের ব্যবহার করেছো, তার মানে কি এই দুইটা কিন্তু এক না, ওইখানে রুল আর এখানে রুল কিন্তু সেম না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো কোনো কিওয়ার্ডের নাম চলক হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন এই যে ফর, হোয়াইল, ইফ, এই যে এগুলো কিন্তু কিওয়ার্ড, বিল্ডিং কিওয়ার্ড, এগুলো কিন্তু তুমি চলক হিসেবে ব্যবহার করতে পারবে না। তারপরে দেখো আজকি সি নিয়ম অনুসারে দুটি চলকের নামের পার্থক্য অবশ্যই 31 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। দুটো যে চলক লিখবা সেই দুইটা চলকের মধ্যে পার্থক্য অবশ্যই 31 ক্যারেক্টার হতে হবে। তারপরে দেখো আমরা কি পড়লাম এতক্ষণ? আমরা বললাম চলক ভেরিয়েবল, এখন আমরা কি পড়বো? ধ্রুবক নিয়ে আলোচনা করব। দেখো ধ্রুবক বা কনস্ট্যান্ট অর্থ স্থির বা ধ্রুবক, যা একটি নির্দিষ্ট মান ধারণ করে। প্রোগ্রাম নির্বাহের সময় যে রাশির মান অপরিবর্তিত থাকে তাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। প্রোগ্রামে একটি স্থির বা অপরিবর্তনশীল মানকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলা হয়। স্থির বা অপরিবর্তনশীল মানে কি? কনস্ট্যান্ট তো বুঝতেছো যে সেটার মান কখনো পরিবর্তন হবে না। যেমন এই যে আমরা পায়ের মান কি জানি 3.1416, যা কখনো পরিবর্তন হয় না। এটার মান কি কখনো পরিবর্তন হবে? সাইন 30 ডিগ্রির মান কি কখনো পরিবর্তন হবে? সাইন 0 ডিগ্রির মান কি কখনো পরিবর্তন হবে? এগুলা কিন্তু কনস্ট্যান্ট, এগুলার মানের কোনো পরিবর্তন হয় না। কনস্ট্যান্ট কত ধরনের? কনস্ট্যান্ট ঘোষণা করা যায় দুইভাবে, কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে আর ডিফাইন করে দিয়ে। আমরা উপরে পড়লাম একবার ডিফাইন। তো এই যে ধ্রুবক ব্যবহারের যে সুবিধাটা একটু দেখো। ধ্রুবক ব্যবহার করলে প্রোগ্রামের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তার মানে কি? আমরা যদি ধ্রুবক ব্যবহার করি সেখানে প্রোগ্রামে ভুল কম হবে। তারপরে দেখো প্রোগ্রাম সহজবুদ্ধ হয়, তার মানে কি? সহজে বুঝতে পারা যায় প্রোগ্রামটা। তারপরে প্রোগ্রামের কোড টাইপ করতে সময় কম লাগে, আগে আমরা ডিফাইন করে দিচ্ছি, সেক্ষেত্রে ওই জিনিসটা ভিতরে আর লাগতেছে না। তো এখন তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা সহজে আমরা লিখতে পারতেছি কম সময়ের মধ্যে। আচ্ছা আমরা এই ক্লাসটা সাজিয়েছি এই যে আইসিটি ম্যাজিক বইটা যে আছে এর মাধ্যমে, এখান থেকেই আমরা ক্লাসটা নিচ্ছি। তো তোমরা যদি কেউ এই বইটি নিতে চাও অবশ্যই তোমরা nahid24.com অথবা rokomari.com থেকে কালেক্ট করে নিতে পারো। এখানে বইগুলো দেওয়া আছে, তোমাদের সহজভাবে আইসিটিতে দক্ষ করে তোলার জন্য এই বইটি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে।